দেখেন যে চেঞ্জ হয়ে না গেল। আচ্ছা, তো দেখেন যে আমাদের কমিউনিকেশন ডিস্ট্রাকশনের মধ্যে একটা ছিল পুর লিসেনিং, মানে কারো যদি লিসেনিং ক্যাপাবিলিটি খারাপ হয়, কেউ যদি আপনার কথা বুঝতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু তার প্রপার কমিউনিকেশনটা হবে না আসলে। কারণ সে তো বুঝবেই না আপনি তাকে কি বলতে যাচ্ছে। ঠিক আছে, তো লিসেনিং অ্যাক্টিভিটি মানে আমরা আসলে কিভাবে লিসেনিং অ্যাক্টিভিটিটা করি, বা একটা মানুষের নর্মাল লিসেনিং অ্যাক্টিভিটিটা আসলে কিরকম। ফার্স্টে মনে করেন যে আমি আপনাকে বললাম, আপনারা মনে করেন ক্লাসে সবাই কথা বলতেছেন, তো আমি আপনাদেরকে একটা ধমক দিলাম যে "এই, তোমরা কথা বলতেছ না কেন?" আমার কথাটা ফার্স্টে আপনারা কি করবেন, রিসিভ করবেন বা আপনারা শুনবেন ফার্স্টে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। রিসিভ করলেন, রিসিভ করার পর হচ্ছে আপনারা ইন্টারপ্রেট করবেন যে আসলে আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি। আমি কি আপনাদেরকে বকা দিচ্ছি, আমি কি আপনাদেরকে প্রেস করতেছি, নাকি আমি আপনাদেরকে কোনো কিছু করতে নিষেধ করতেছি। আপনারা ফার্স্টে জিনিসটা ইন্টারপ্রেট করার ট্রাই করবেন। সাপোজ আপনারা বুঝতে পারলেন যে আমার মেজাজ খারাপ, আমি আপনাদেরকে বকা দিচ্ছি কারণ আপনারা সবাই কথা বলতেছেন। এরপর কি করবেন, জিনিসটা আপনারা রিমেম্বার করবেন, মানে আপনাদের মেমোরিতে জিনিসটা স্টোর হবে যে আমি আপনাদেরকে কথা বলতে মানা করছি। এরপর জিনিসটা কি করবেন, ইভালুয়েট করবেন যে আচ্ছা ঠিক আছে, আমাদেরকে কথা বলতে মানা করা হয়েছে, আমাদের কি করা উচিত। জিনিসটা আপনারা ইভালুয়েট করবেন যে আমাদেরকে বকা দিচ্ছে বা আমাদের সাথে মানে মানে স্যার আমাদেরকে বকা দিচ্ছে, তো এখন আমাদের আসলে ইন রেসপন্সে কি করতে হবে। ইভালুয়েট করার পরে ওই অনুযায়ী আপনারা কি করবেন, রেসপন্ড করবেন। ঠিক আছে, ওই অনুযায়ী পদক্ষেপ নেবেন। যদি কথা বলতে মানা করি, হয়তো কথা বলা কমাই দিবেন। আর কথা বলা বাড়াইতেও পারেন, আপনাদের ইচ্ছা। বাট জিনিসটা হচ্ছে এইভাবে একটা লিসেনিং অ্যাক্টিভিটি আমরা করি। ফার্স্টে আমরা শুনি, আমাদেরকে যদি কেউ কিছু বলে, দেন আমরা ইন্টারপ্রেট করি, জিনিসটার অর্থ বোঝার চেষ্টা করি। দেন জিনিসটা আমাদের মেমোরিতে আমরা স্টোর করি, রিমেম্বার করি। দেন জিনিসটা ইভালুয়েট করি যে আসলে আমাদেরকে কি বলা হচ্ছে। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা হচ্ছে ওই অনুযায়ী রেসপন্ড করি, ওই অনুযায়ী আমাদের ফিডব্যাকটা দিই। ঠিক আছে, এই হচ্ছে একটা নর্মাল হিউম্যান বিইং এর লিসেনিং অ্যাক্টিভিটি। মনে থাকবে কি করতেছে, ফার্স্ট রিসিভ করতেছে, দেন ইন্টারপ্রেট করতেছে, দেন রিমেম্বার করতেছে, দেন কি ইভালুয়েট করতেছে, দেন ওই অনুযায়ী রেসপন্স করতেছে। এই হচ্ছে লিসেনিং অ্যাক্টিভিটি। আচ্ছা, এবার দেখেন যে আমরা যে শুধুমাত্র ভার্বালি কমিউনিকেট করি, এই যে আমি আপনার সাথে এখন কথা বলতেছি বা ক্লাস নিচ্ছি, এটা তো ওয়ান কাইন্ড অফ ভার্বাল কমিউনিকেশন, আমি বলতেছি আপনারা শুনতেছেন। বাট ভার্বাল কমিউনিকেশনের বাইরেও আমাদের কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনও আমরা করতে পারি চাইলে। তো নন ভার্বাল কমিউনিকেশন গুলা কিরকম, তিন রকমের বা তিন ক্রাইটেরিয়ার নন ভার্বাল কমিউনিকেশন হইতে পারে। একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, মানে হচ্ছে আপনি কোন একটা জায়গায় যাচ্ছেন, আপনার গেট আপ সেট আপ, আপনার পোশাক আশাক কিরকম, আপনার অ্যাপিয়ারেন্সের উপর ভিত্তি করেও কিন্তু কাইন্ড অফ আপনি কমিউনিকেট করতেছেন। সাপোজ আপনি একটা বিয়ে খাইতে যাচ্ছেন, আপনি একটা বিয়ে খাইতে গেলে আপনার ড্রেস আপ যেরকম হবে, আপনি যদি ইউনিভার্সিটিতে ক্লাস করতে আসেন, আপনার মানে গেট আপ কিন্তু বা আপনার ড্রেস আপ কিন্তু একই রকম হবে না, ডিফারেন্ট হবে। তারপর হচ্ছে আপনি একটা প্রোগ্রাম বা একটা উৎসব মুখর পরিবেশে গেলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেরকম হবে। আপনি যদি কোথাও সাপোজ আল্লাহ মাফ করুক যে কেউ একজন মারা গেছে, আপনি সেখানে গেছেন, কারো ফিউনারে গেছেন আপনি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ডিফারেন্ট হবে। তারপর হচ্ছে সাপোজ আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন না। ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো। আপনি অনেকক্ষণ চুপ করে আছেন, মানে পজ দিচ্ছেন, আমাকে আনসার দিচ্ছেন না। বা আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনি আমার সাথে সামনাসামনি এসে কথা বললে যতটা আন্তরিকতা প্রকাশ পাবে, আপনি যদি ওভার দ্য ফোনে আমাকে কথা বলেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনার অতটুকু আন্তরিকতা নাই হয়তো। তো এই যে সাইলেন্স, টাইম, স্পেস, এই জিনিসগুলো কি কাইন্ড অফ নন ভার্বাল কমিউনিকেশন। আপনি মানে ভার্বালি কিছু না বলেও আসলে কিছু জিনিস আপনি অটোমেটিক আপনার অ্যাপিয়ারেন্স, বডি ল্যাঙ্গুয়েজ বা এই সাইলেন্স, টাইম এন্ড স্পেস এগুলোর মাধ্যমে মানে কমিউনিকেট করতে পারবেন। বাট আপনাকে ভার্বালি বা ওভার দ্য মানে কি বলবো, আপনাকে মুখে কিছু বলতে হবে না। তো দেখেন যে এই নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে যে অ্যাপিয়ারেন্স ছিল, মানে আমাদের গেট আপ সেট আপ, এটা শুধু আমাদের গেট আপ সেট আপই না, আমরা যে জায়গায় কমিউনিকেট করতেছি কারোর সাথে বা যে জায়গায় কথা বলতেছি, ওইখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি বা এনভায়রনমেন্ট হচ্ছে কি এই অ্যাপিয়ারেন্স এর একটা অংশ। প্রথমেই দেখেন যে অ্যাপিয়ারেন্স বলতে আমরা পার্সোনাল অ্যাপিয়ারেন্স বুঝতেছি, মানে হচ্ছে আমার অ্যাপিয়ারেন্স কিরকম, আমি কি ড্রেস পরে গেছি কোথাও, আমি কি সুটেড বুটেড হয়ে গেছি, আমি কি পাঞ্জাবি পায়জামা পরে গেছি, নাকি আমি নর্মাল শার্ট প্যান্ট পরে গেছি। আমার এই অ্যাপিয়ারেন্সের উপর বেস করে কিন্তু কাইন্ড অফ নন ভার্বাল কমিউনিকেশন আমি করতে পারতেছি। সাপোজ আজকে আপনারা বায়োসটা আসছেন সবাই মানে একদম সুটেড বুটেড হয়ে আসছেন, আপনাদের কিন্তু আমাকে বলতে হবে না যে আজকে আপনাদের একটা প্রেজেন্টেশন আছে, আমি কিন্তু দেখেই বুঝতে পারবো যে দেয়ার ইজ সামথিং স্পেশাল টুডে, যে ইউ আর গোয়িং টু ফেস এ প্রেজেন্টেশন, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ সুটেড বুটেড ইউরসেলফ। আচ্ছা, এখন অ্যাপিয়ারেন্স অফ দ্য সারাউন্ডিং, আপনি মনে করেন একটা বিয়ে বাড়িতে গেছেন, ওইখানে আপনাকে কাউকে বলতে হবে না যে এটা একটা বিয়ে বাড়ি, আপনি বিয়ে বাড়ির লাইটিং টাইটিং তারপর হচ্ছে ডেকোরেশন এগুলো দেখে বুঝতে পারবেন যে এখানে একটা
কারো বিয়ে শাদী হচ্ছে, বা আপনি যদি মনে করেন কারো জন্মদিনের প্রোগ্রামে যান, আপনি কিন্তু এখানে গেলেই বুঝতে পারবেন যে এরকম মানে ডেকোরেশন করা আছে, কেক টেক আছে, তাহলে ওটা একটা জন্মদিনের প্রোগ্রাম। তার মানে সারাউন্ডিং এর অ্যাপিয়ারেন্স কিরকম বা কোনো পার্সনের পার্সোনাল অ্যাপিয়ারেন্স কিরকম, এই জিনিসগুলোও নন ভার্বাল কমিউনিকেশনের অংশ। এবং পার্সোনাল অ্যাপিয়ারেন্স এবং সারাউন্ডিং এর অ্যাপিয়ারেন্সের মাধ্যমে আপনাকে বলে দিতে হবে না যে কেউ কোথাও কি কারণে যাচ্ছে বা কোথাও একটা কি প্রোগ্রাম চলতেছে। আপনি এনভায়রনমেন্ট এবং কোন পার্সনের গেটআপ এগুলা দেখে বুঝতে পারবেন যে আসলে এখানে কি চলতেছে। দিস ইজ কাইন্ড অফ নন ভার্বাল কমিউনিকেশন হুইচ ইজ অ্যাপিয়ারেন্স। তারপর দেখেন যে এফেক্ট রিসিভার্স অ্যাটিটিউড টুয়ার্ডস ভার্বাল মেসেজ ইভেন বিফোর হিয়ারিং অর রিডিং দ্য মেসেজ। মানে এই ধরনের নন ভার্বাল কমিউনিকেশন যেগুলো হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সের মাধ্যমে করে থাকি, এই ধরনের কমিউনিকেশন যেগুলো নন ভার্বাল, এগুলো হচ্ছে আপনি কাউকে কিছু বলার আগেই আপনার প্রতি তার মনোভাবটা কিরকম হবে বা সে আপনার মেসেজটা কি পজিটিভলি নিবে না নেগেটিভলি নিবে, এই জিনিসগুলো আগের থেকেই মোটামুটি কাইন্ড অফ এস্টাবলিশড বা নির্ধারিত হয়ে যায়। আপনাকে মুখে কিছু বলতে হবে না, আগের থেকেই জিনিসগুলো বোঝা যাবে। সাপোজ আপনি বিয়ে বাড়িতে বিয়ে খাইতে গেছেন, আপনার গেট আপ সেট আপ দেখে কিন্তু ওইখানে অন্য যারা গেস্ট আছে তারাও বুঝতে পারবে যে আপনি বিয়ে খাইতে আসছেন, তাদের গেট আপ সেট আপ দেখে আপনিও বুঝতে পারবেন যে আপনি মানে তারাও বিয়ে খাইতে আসছে। এখন ওইখানে অবভিয়াসলি মানে আপনি যার সাথে কমিউনিকেট করতেছেন সে এক্সপেক্ট করবে না আপনি তাকে খারাপ কোনো সংবাদ দিবেন বা আপনি তাকে দুঃখের কোনো কথা বলবেন, কারণ বিয়ে বাড়ি সবাই মোটামুটি খুশি খুশি মনে বিয়ে খাইতে গেছে। সো এই ধরনের মানে অ্যাপিয়ারেন্স যেগুলো পার্সোনাল অথবা সারাউন্ডিং এর অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স গুলা কিন্তু আমরা ভার্বালি কারোর সাথে কমিউনিকেট করার আগেই নন ভার্বালি তার মেন্টালিটিকে ইফেক্ট করতেছে, যে আমি আসলে তাকে কি বলতে পারি বা সে আসলে আমার কথাটা কি পজিটিভ ভাবে নিবে না নেগেটিভ ভাবে নিবে। আচ্ছা, এরপর দেখেন যে নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আরেকটা হচ্ছে মানে প্রথমটা ছিল অ্যাপিয়ারেন্স, সেকেন্ডটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমরা মানে কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার খেলা ছিল, গত পরশুদিন বোধহয়, হ্যাঁ গত পরশুদিন। তো দুঃখজনক ভাবে বাংলাদেশ হারছে। আপনি দেখেন যে শ্রীলঙ্কার ফার্স্টে কি ছিল, শ্রীলঙ্কার ফার্স্টে দুই মানে সেকেন্ড বলেই মনে হয় একটা উইকেট হারাইছিল শ্রীলঙ্কা, তারপর হচ্ছে সাকিব আল হাসান এসে পরপর দুইটা উইকেট নিয়ে নিছে। তিনটা উইকেট যাওয়ার পরও তাদের বডি ল্যাঙ্গুয়েজে কি এক ফোঁটা পরিবর্তন আসছে? তারা এগ্রেসিভলি ক্রিকেট খেলতেছিল। তার মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা বুঝাই দিছে যে আমরা এখানে জিততে আসছি, আমরা জিতবো। আর বাংলাদেশের কি হয়েছে, বাংলাদেশের লিটন দাস দুইটা ক্যাচ ফালাই দিছে, ক্যাচ ফালাই দেওয়ার পরে লাস্টের ওভারের দিকে দেখবেন যে সাইফুদ্দিন এক ওভারে 22 রান দিছে, মাহমুদুল্লাহ রিয়াদ এক ওভারে 15 রান 12 রান দিছে, আফিফ হাসান আইসা এরকম 12 বা 15 রান দিছে। মানে বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল যে আমরা আসলে হারতেছি, মানে আমরা জিততে পারবো না। স্যার ব্যাপারটা কি, কি বলছেন? লিটন দুইটা ক্যাচ মিস করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দুইটা ক্যাচ মিস করার পরই বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ বলতেছিল জি যে স্যার। আমরা আজকে জিততে পারবো না। তো এই আর শ্রীলঙ্কা হচ্ছে এরকম তাদের টপ অর্ডার ফল করার পরও তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হচ্ছিল তারা এগ্রেসিভলি খেলতেছে এবং তারা জিততে আসছে। মানে তাদের রান রেট কিন্তু কমে নাই, তারা বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ ছিল। তো এখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম এটাও কিন্তু কাইন্ড অফ মানে শ্রীলঙ্কাকে ওইখানে বাংলাদেশের প্লেয়ারদেরকে বলছে যে আজকে আমরা জিতবই, তোমরা হারবা। তারা কিন্তু মুখে বলে নাই, বাট তারা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাই দিচ্ছে। আচ্ছা, তো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা হতে পারে ফেসিয়াল এক্সপ্রেশন। সাপোজ আপনি আমাকে বললেন যে স্যার আজকে আমরা ক্লাসটা করব না, তা আমি মুখে কিছু বললাম না, বাট আমি চেহারায় একটা বিরক্তির ভাব প্রকাশ করলাম, তার মানে আপনারা বুঝবেন যে আমি আসলে অসন্তুষ্ট হচ্ছে আপনাদের কথাটা শুনে। আমি আমার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে আপনাদের সাথে নন ভার্বালি কমিউনিকেট করতেছি। তারপর হচ্ছে গেস্টার এন্ড পোস্টার, মানে আমার পোশাক আশাক কিরকম, আমি কতটা মার্জিত পোশাক আশাক পরে গেছি, এটাও কাইন্ড অফ একটা নন ভার্বাল কমিউনিকেশন। সাপোজ আমি একটা ইন্টারভিউ দিতে গেছি, ওইখানে হচ্ছে আমি আউলা ঝাউলা মানে চুল টুল নিয়ে গেছি, আমার পোশাক আশাক ঠিক মতো মানে কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন নাই, তাহলে আমার গেস্টার এন্ড পোস্টার দেখে কিন্তু যারা ইন্টারভিউ বোর্ডে আছে তারা বুঝতে পারবে যে আমি আসলে ইন্টারভিউটা সিরিয়াসলি দিতে যাইনি, আমি আসলে মস্কারি করতে গেছি। তো তারাও কখনই আমাকে মানে পজিটিভলি আমার ভাইবা নিবে না। ঠিক আছে, তো গেস্টার পোস্টার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের একটা অংশ এবং দিস ইজ ওয়ান কাইন্ড অফ নন ভার্বাল কমিউনিকেশন। তারপর হচ্ছে স্মেল এন্ড টাচ। আপনি মনে করেন যে কারোর সাথে আপনার দেখা হয়েছে, আপনি হ্যান্ডশেক করতেছেন, আপনি তার সাথে কতটা আন্তরিকভাবে হাত মিলাচ্ছেন, বা আমরা এক বন্ধুর সাথে আরেক বন্ধু দেখা হইলে যদি খুব ক্লোজ ফ্রেন্ড হয় একজন আরেকজনের কাঁধে হাত দিই বা তার সাথে খুব নর্মালি কথা বলি। তো এই ধরনের মানে বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার স্যাপার গুলোও কাইন্ড অফ নন ভার্বাল কমিউনিকেশন। তারপর লাস্টেরটা হচ্ছে এখানে ভয়েস এন্ড সাউন্ড, মানে আপনার কথা এবং আপনার ভয়েস শুনে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনার আসলে আহ, মানে আপনি কি পজিটিভলি কমিউনিকেট করতেছেন নাকি মানে পজিটিভলি কমিউনিকেট করতেছেন না, নেগেটিভলি কমিউনিকেট করতেছেন। সাপোজ আপনারা আমাকে বললেন যে স্যার আজকে ক্লাসটা নিয়েন না, আমি তখন বলে একটা আওয়াজ করলাম, ঠিক ঠিক আছে, আমি মুখে কিছু বললাম না, কিন্তু একটা বিরক্তি সাউন্ড করলাম। ওই যে চিটাং এর একটা ইয়ে আছে দেখবেন, মানে ফানি টাইপের ভিডিও আছে চিটাং এর। যাই হোক, এগুলা মানে পড়ালেখার অংশ না, এগুলা জাস্ট একটু হালকা কথাবার্তা। তো এই যে আমি একটা বিরক্তি সাউন্ড করলাম আমার মুখ দিয়ে,
এই সাউন্ডটা শুনে কিন্তু আপনারা বুঝবেন যে আমি আসলে মানে বিরক্ত হচ্ছে। আমার কিন্তু মুখে বলা লাগতেছে না যে কেন ক্লাস করবা না বা ক্লাস করতেই হবে, আমি কিন্তু মুখে কিছু বলতেছি না। আমি মুখ দিয়ে একটা বিরক্তির সাউন্ড করলাম। এই সাউন্ড শুনে বা আমি মনে করেন কথা বলতেছি, আমার গলা শুনে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কি মেজাজ গরম করে কথা বলতেছি নাকি আমি নর্মালি কথা বলতেছি। ঠিক আছে? মনে করেন যে আমাকে বললেন যে স্যার আজকে পরীক্ষাটা দিব না, আমি খুব নর্মালি বললাম যে আচ্ছা ঠিক আছে পরীক্ষা নিব না। তো বুঝবেন যে আমি মানে আপনাদের সাথে কথায় একমত, আমি পরীক্ষা আজকে মানে নিব না আসলে। বাট আমি যদি বলি যে কেন পরীক্ষা দিবেন না, মানে এই টোনে কথা বলি, আমার টোন শুনে কিন্তু বুঝবেন যে আসলে কি আমি আপনাদের কথা শুনবো নাকি শুনবো না। ঠিক আছে? আপনাদের কথা রাখবো নাকি রাখবো না, আমার টোন শুনলেই বুঝতে পারবেন। তো এই জিনিসগুলো হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের অংশ, এবং এই ফেসিয়াল এক্সপ্রেশন, গেস্টার, পোস্টার, স্মেল এন্ড টাচ, ভয়েস এন্ড সাউন্ড, এগুলো হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা নন ভার্বালিও একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারি। তারপর রিভিল টু রিসিভার হিডেন ইমোশনস অফ সেন্ডার, মানে এই জিনিসটা হচ্ছে রিসিভারের মানে মানে সেন্ডার যে কথা বলতেছে বা যে একটা মেসেজ পাঠাচ্ছে, তার হিডেন ইমোশন, মানে সে কি আসলে মেজাজ খারাপ করে আছে বা সে নাকি সে উৎফুল্ল অবস্থায় আছে, তার ইমোশন গুলা যদি সে লুকায়ও রাখে, সে যদি মুখেও না বলে যে আমার মেজাজ খারাপ বা আমার মেজাজ ভালো, যে রিসিভ করতেছে সে কিন্তু ভয়েস বা এরকম গেস্টার পোস্টার বা ফেসিয়াল এক্সপ্রেশন এগুলো থেকে বুঝতে পারবে আসলে সেন্ডারের ইমোশনাল স্টেট বা কন্ডিশনটা কিরকম অবস্থায় আছে। ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের নন ভার্বাল কমিউনিকেশনের প্রথমটা ছিল কি অ্যাপিয়ারেন্স, সেকেন্ডটা হচ্ছে কি বডি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন যে নন ভার্বাল কমিউনিকেশনের লাস্টের যে পার্টটা, সেটা হচ্ছে সাইলেন্স, টাইম এন্ড স্পেস। সাপোজ আমি আপনাদেরকে বললাম যে আপনারা কি আজকে একটা ক্লাস টেস্ট দিবেন, সবাই চুপ করে আছেন, মিউট করে আছেন, কেউ কোনো কথাবার্তা বলতেছেন না। তাহলে এই সাইলেন্সের মানে কি? মানে হচ্ছে আপনাদের আসলে ক্লাস টেস্ট দেওয়ার আজকে ইচ্ছা নাই। আপনারা কিন্তু মুখে বলতেছেন না যে আমরা দিব না, কিন্তু আপনারা কি করতেছেন, সবাই মিউট করে রাখছেন, কেউ কোনো রেসপন্স করতেছেন না। তো আমি বুঝতেছি কি যে আচ্ছা ঠিক আছে, তার মানে আজকে এদের ক্লাস টেস্ট দেওয়ার কোনো ইচ্ছা নাই। তারপর হচ্ছে টাইম ডিলেস বিটুইন মেসেজ এন্ড রিসিভার্স রেসপন্স। আপনি যদি মানে আমাকে উত্তর দিতে দেরি করেন, সাপোজ আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে আজকে হচ্ছে আমরা ক্লাসটা আর একটু বেশিক্ষণ নেই, আমরা আজকে 50 মিনিট ক্লাসের জায়গায় 1.5 ঘন্টা ক্লাস নেই। তো আপনারা আমাকে আনসার দিচ্ছেন কিন্তু একটু দেরি করে দিচ্ছেন যে স্যার আচ্ছা ঠিক আছে, মানে বুঝতেছি যে আপনাদের আসলে ইচ্ছা নাই, কিন্তু আপনারা হয়তো ভয়ে বলতেছেন যে 1.5 ঘন্টা ক্লাস করবেন, বা হয়তো ভাবতেছেন যে আমি মেজাজ খারাপ করব বা আপনাদেরকে বকাবাধ্য করব, এই জন্য আপনারা না চাইলেও আসলে ক্লাসটা করতে মানে করতে হচ্ছে আপনাদেরকে 1.5 ঘন্টা আনউইলিংলি। তো এটাও বোঝা যাবে যদি আপনি আমাকে আনসার দিতে একটু দেরি দেরি করেন, মানে টাইম ডিলে করেন। তারপর হচ্ছে দেখেন যে স্পেস বিটুইন সেন্ডার এন্ড রিসিভার, মানে মনে করেন আপনারা আমি আপনাদের সাথে কমিউনিকেট করতেছি, সাপোজ আমি আপনাদেরকে বলতেছি যে চলেন আজকে আমরা একটা নতুন টপিক পড়ি, বা সাপোজ খালেদ আর মনে করেন যে সাদমান কমিউনিকেট করতেছে, খালেদ সাদমানকে তার বাসায় দাওয়াত দিচ্ছে। এখন দাওয়াত দেওয়ার সময় খালেদ যদি 10 মাইল দূরের থেকে বলে যে কালকে আমার বাসায় দাওয়াত, তুমি আইসো, তাহলে কিন্তু বুঝবে যে একটু আন্তরিকতা কম আছে। বাট ও যদি একদম সাদমানের কাছাকাছি গিয়ে ওকে সুন্দর করে বলতো যে কালকে তোমার বাসায় একটা প্রোগ্রাম আছে, তুমি আইসো আমার বাসায়, তাহলে কিন্তু বুঝতে পারতো যে আসলে খালেদ ওকে আন্তরিকতার সাথে দাওয়াতটা দিচ্ছে। তার মানে আপনি যার সাথে কমিউনিকেট করতেছেন, আপনার এবং তার মধ্যে স্পেস কতটুকু আছে বা দূরত্ব কতটুকু আছে, আপনি তাকে কতটা মানে আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছেন বা তার সাথে কতটা উইলিংলি কথা বলতেছেন, এটা হচ্ছে স্পেসের মাধ্যমে বোঝা যাবে আসলে। ঠিক আছে? তো নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে এই যে সাইলেন্স, টাইম এন্ড স্পেস, এগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের অংশ। আহ তারপর হচ্ছে মে কজ হার্ট ফিলিংস, নেগেটিভ অ্যাটিটিউড, লস অফ বিজনেস। মানে আপনি এগুলো তো জাস্ট আমি আপনাদেরকে ইন জেনারেল জিনিসগুলো বোঝানোর জন্য এক্সাম্পল দিলাম, বাট আপনি যখন কারোর সাথে বিজনেস কমিউনিকেশন করতে যাবেন, সাপোজ আপনার সাথে আরেকটা কোম্পানির এমডি বা চেয়ারম্যান কথা বলতেছে, তো ওই চেয়ারম্যান আপনাকে বললো যে আমি আপনাদেরকে এই 10 তলা বিল্ডিং এর কাজটা দিতে চাই, আপনাদের কি ক্যাপাবিলিটি আছে এই কাজটা করার? আপনি চুপ করে আছেন। ঠিক আছে? তো আপনার সাইলেন্স দেখে কিন্তু সে বুঝবে যে আসলে আপনার ক্যাপাবিলিটি নাই, আপনি হয়তো এত বড় প্রজেক্টের কাজ আগে কখনো করেননি, আপনি করতে পারবেন না। তো দেখা যাবে যে আপনি কাজটা হারায় ফেলবেন না, কাজটা অন্য কোনো কোম্পানি পেয়ে যাবে। তারপর হচ্ছে মনে করেন যে আহ, একই কথা, যে আপনাকে বলছে যে আপনাদের কি একটা 20 তলা বিল্ডিং করার মতো ক্যাপাবিলিটি আছে, আপনি অনেকক্ষণ পর আনসার দিলেন যে জি স্যার আমরা পারবো করতে, আসলে মানে একটু মানে ডিলে করতেছেন, একটু কনফিউজড, মানে আপনি একটু কনফিউশন শো করতেছেন। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আসলে এরকম একটা বিজনেস ডিল এনশিওর করতে পারতেছেন না। তারপর মনে করেন স্পেস বিটুইন সেন্ডার এন্ড রিসিভার, আপনাকে হচ্ছে আপনি মনে করেন কাউকে একটা কাজ দিতে যাচ্ছেন, আপনি তার সাথে সামনাসামনি মিটিং করে কাজটা দেওয়া যতটা ফ্রুটফুল বা যতটা কি বলবো ইফেক্টিভ হবে, আপনি যদি তাকে ওভার দ্য ফোনে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আমার কাছে একটা কাজ আছে তুমি কি করবা, মানে এই টোনে কথা বলেন বা জাস্ট একটা দায়সারা টোনে কথা বলেন, এবং আপনাদের মধ্যে যদি স্পেস বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যাবে যে আপনার সাথে তার একটা প্রপার কমিউনিকেশন হবে না, সে আপনার কাজটা করতে নাও চাইতে পারে। তো এই ধরনের মানে প্রবলেম ক্রিয়েট হইলে কিন্তু মে কজ হার্ট ফিলিংস, তার মানে হচ্ছে
মানে কেউ মনে কষ্ট পাইতে পারে, আপনার সাথে সে কোনো একটা বিজনেস ডিল নাও করতে পারে, নেগেটিভ অ্যাটিটিউড ক্রিয়েট হবে, আর লস অফ বিজনেস, আপনি দেখা যাবে যে কোনো একটা কাজ হারাবেন, বা মানে ব্যবসায় আপনি কারোর সাথে একটা বিজনেস ডিল করতে গেলে সাকসেসফুল হবেন না। এই ধরনের নন ভার্বাল কমিউনিকেশন গুলো যদি আপনি শো করেন কারোর প্রতি, তার মানে আপনার যদি কারোর প্রতি মানে বিরক্তিও থাকে, আপনার যদি মেজাজ খারাপও থাকে, আপনাকে আপনার অ্যাপিয়ারেন্স, বডি ল্যাঙ্গুয়েজ আর এই সাইলেন্স টাইম স্পেস, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি ভার্বালি তো তাকে বলতে পারতেছি না যে তার উপর আমি বিরক্ত, কিন্তু নন ভার্বালিও যেন আমি আমার বিরক্তিটা তার উপর শো না করি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যে ইন্টার কালচারাল কমিউনিকেশন, তার মানে হচ্ছে ডিফারেন্ট কালচার, মনে করেন বাংলাদেশের মানুষ জাপানিজ কালচার বা চাইনিজ কালচারের মানুষদের সাথে কমিউনিকেট করতেছে, এরকম দুইটা ভিন্ন দেশের বা দুইটা ভিন্ন কালচারের মানুষ যখন একজনের সাথে আরেকজন কমিউনিকেট করে, এটাকেই বলে হচ্ছে ইন্টার কালচারাল কমিউনিকেশন। দেখেন যে দ্য প্রসেস অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং মেসেজেস between people whose cultural backgrounds lead them to interpret verbal and non-verbal signs differently. ঠিক আছে? তার মানে হচ্ছে যদি এরকম ডিফারেন্ট কালচারের মানুষ বা ডিফারেন্ট দেশের মানুষ কমিউনিকেট করতে যায়, তো তারা কিন্তু আসলে ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনে ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং বের করতে পারে। ঠিক আছে? আপনি জাপানে বা চায়নাতে যান, দেখবেন যে ওইখানে একজন দেখা হইলে মাথা নিচু করে কি করে বাউ করে। ঠিক আছে? আপনার সামনে যদি এরকম বাংলাদেশে একটা মানুষ এসে বাউ বাউ করে, আপনি কিন্তু ব্যাপারটাকে নেগেটিভলি নিবেন, আপনি ভাববেন যে লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। মানে আমাদের কালচারে এরকম একজনের সাথে আরেকজন দেখা হইলে মাথা নিচু করে বাউ করার প্রসেসটা বা কি বলবো, এই রীতি রেওয়াজটা নাই। বাট আপনি যদি চায়না বা জাপানে যান, আপনি যদি এরকম কারোর সাথে দেখা হইলে মাথা বাও না করেন, সে হয়তো আপনাকে বেয়াদব মনে করবে। আমাদের দেশে কাজটা করলে পাগল মনে করতেছে, আর বাইরের দেশে কাজটা না করলে কি মনে করতেছে, বেয়াদব মনে করতেছে। তো দুই জায়গায় আসলে কালচারাল ডিফারেন্সের কারণে একই ধরনের মানে ভার্বাল কমিউনিকেশন বা একই ধরনের নন ভার্বাল কমিউনিকেশনের ডিফারেন্ট মিনিং হইতে পারে। তো এরকম ডিফারেন্ট কালচারের মানুষ যখন কমিউনিকেট করে, এই ধরনের কমিউনিকেশন গুলোকে আমরা বলতেছি কি, ইন্টার কালচারাল কমিউনিকেশন। ঠিক আছে? তো আপনারা যখন বাইরে কোনো কাজ করতে যাবেন বা বাইরের দেশের কারোর সাথে হচ্ছে আপনারা বিজনেস ডিল করতে যাবেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি যার সাথে কথা বলতেছেন বা যার সাথে কমিউনিকেট করতেছেন, সে আসলে কোন কালচার থেকে বিলং করে, এবং আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেন তার কালচারাল মানে ইমোশনে কোনো রকমের কোনো আঘাত না দেন। ঠিক আছে? যদি এরকম দিয়ে ফেলেন বা আপনি যদি তার কালচারকে মানে ডিসরেসপেক্ট করেন, তাহলে কি হবে, আলটিমেটলি আপনি বিজনেস ডিল হারাইতে পারেন। আচ্ছা, তো কালচার বলতে আসলে আমরা কি বুঝি? কালচার হচ্ছে শেয়ার্ড সিস্টেম অফ সিম্বল, বিলিফ, অ্যাটিটিউড, ভ্যালুস, এক্সপেকটেশন এন্ড বিহেভিয়ার। তার মানে হচ্ছে প্রত্যেকটা কালচারের কিছু নির্দিষ্ট সিম্বল থাকবে, কিছু বিলিফ বা বিশ্বাস থাকবে, কিছু অ্যাটিটিউড থাকবে, কিছু মূল্যবোধ বা ভ্যালুস থাকবে। আমরা একই কালচারের মানুষ, একজনের কাছ থেকে আরেকজনের কিছু এক্সপেকটেশন থাকবে এবং ওই অনুযায়ী আমাদের কিছু বিহেভিয়ার থাকবে। যেমন আমরা যারা বাংলাদেশের মানুষ, আমাদের কিছু পার্টিকুলার সিম্বল আছে না, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, তারপর হচ্ছে আমাদের যে বড় বড় ধর্মীয় উৎসব গুলা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গা পূজা, বৌদ্ধ পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা, মানে এই যে পূজা পার্বণ বা আমাদের যে মানে মুসলমানদের যে ধর্মীয় উৎসব গুলা, এগুলো হচ্ছে আমাদের একটা কালচারের অংশ। এই কালচারের উপর বেস করে কিন্তু আমাদের কিছু বিলিফ আছে বা আমাদের কিছু বিশ্বাস আছে, আমাদের কিছু অ্যাটিটিউড আছে, আমাদের কিছু ভ্যালুস বা মূল্যবোধ আছে, আমাদের কিছু এক্সপেকটেশনস আছে, যে আমরা আমাদের একই কালচার থেকে আমরা যারা বিলং করি, আরেকজনের কাছ থেকে আমি কি এক্সপেক্ট করতেছি। আমাদের মনে করেন যে আমি যদি মুসলমানদের কথা বলি, এই যে ঈদের দিন আমরা আমাদের যারা বয়স্ক তাদেরকে সালাম করি, মানে ছোটরা বড়দেরকে সালাম করে এবং এক্সপেক্ট করে কিন্তু সালামি দিবে। বাইরের দেশে কি এই কালচার আছে? আপনি আমেরিকা থেকে যদি কাউরে সালাম করে বলেন যে সালামি দিতে, আপনার সালামি দিবে? না স্যার। দিবে না। তো মানে এগুলো হচ্ছে এক একটা কালচারের এক একটা পার্ট। ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ এ সাবকালচার? মানে সাবকালচার কি? সাবকালচার হচ্ছে একটা দেশ হচ্ছে একটা কালচারের অংশ, মানে বাংলাদেশ হচ্ছে পুরোটা একটা কালচারের অংশ। এই বাংলাদেশের মধ্যে আবার আপনার লোকেশন বা ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিফারেন্ট ডিফারেন্ট কালচার আছে না, যেমন চিটাগাং একটু অন্যরকম কালচার ফলো করে, কুমিল্লায় কালচার অন্যরকম। আপনি যদি রংপুর বা উত্তরবঙ্গ, দিনাজপুর এই এই দিকগুলোতে যান, তাহলে ওইখানকার কালচার অন্যরকম। মানে দেখবেন এক একটা জায়গায় এক একটা কালচার বেশ পপুলার। যেমন চিটাগাং এর কালচার কি? খালাদ, একটু আপনি বলেন তো, যে বিয়ার পরে শ্বশুর বাড়িতে কি পাঠায় মেয়ের বাড়ি থেকে? কোরবানির সময় আস্ত গরু পাঠাইতে হয়, তাই না? কি খালেদ, এই যে সাইলেন্স, মানে সে চুপ করে আছে, তার মানে স্যার কি এটা আমার তো কথা? মনে হয় এখন সব জায়গাতেই করে স্যার। এটা সব জায়গায় করে কিনা জানি না, বাট চিটাগাং এ করতো, এখন একটু কমছে। এখন হচ্ছে ব্যাপারটা একটু নেগেটিভলি দেখা হয়, এই জন্য অনেকে কাজটা করে না। এই যে খালেদ লিখছে জি স্যার। তো এই কালচারটা কিন্তু বাইরে নাই, মানে আপনি অন্য কোনো জায়গায় দেখবেন এটা চিটাগাং এর কালচার ছিল, বাট এখন কমে গেছে। ঠিক আছে? এখন মানে চিটাগাং এর ছেলেরাও অনেক বেশি আত্মসম্মান বোধ সম্পন্ন হয়েছে, তারা এখন এই ধরনের জিনিসপত্র আর এলাও করে না, উচিত না এলাও করা, যাই হোক। তো এরকম আপনার একটা কালচারের ভিতর যখন লোকেশন ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা সিটি ওয়াইজ বিভিন্ন সাব কালচার, যেমন পুরান ঢাকার কালচার একরকম, চিটাগাং এর কালচার একরকম, সিলেটের কালচার একরকম, এগুলোকে বলা হচ্ছে সাব কালচার।
ঠিক আছে, স্লাইড চেঞ্জ হয় না কেন, একটু দাঁড়ান। তাহলে আমরা কালচার কি জিনিস বুঝলাম, সাবকালচার কি জিনিস বুঝলাম, এই যে ডিস্টিং গ্রুপস দ্যাট এক্সিস্ট উইদিন এ মেজর কালচার, মানে মেজর কালচার হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার, এবং এর মধ্যে ডিস্টিং গ্রুপ হচ্ছে এই যে চিটাগং এর গ্রুপ, ঢাকার গ্রুপ, সিলেটের গ্রুপ, এরা হচ্ছে আলাদা আলাদা সাবকালচার। Cultural context কি জিনিস? Cultural context is the pattern of physical cues, environmental stimuli, and implicit understanding that convey meaning between two members of the same culture. তার মানে কালচারাল কনটেক্সটটা হচ্ছে এমন কোন সিম্বল বা এমন কিছু ফিজিক্যাল কিউ যেটা দেখে আপনার কালচারের আরেকজন বুঝতে পারবে যে আসলে আপনার বাসায় কি প্রোগ্রাম চলতেছে বা আসলে ওইখানে কি অনুষ্ঠান চলতেছে। সাপোজ আমি যদি চিটাং এর কথা বলি, চিটাং এ হচ্ছে ঈদে মিলাদুন নবীর সময় আপনার এরকম মসজিদের সামনে বড় বড় গরু বাইন্দা রাখে, আপনার মেজবান হয়। তো আপনি কিন্তু মানে একটা চিটাং এর মানুষ কিন্তু ইজিলি একটা মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় যদি দেখে যে এরকম গরু বা মহিষ বেঁধে রাখছে, বুঝতে পারবে যে পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে মেজবান খাওয়া হবে। এটা কিন্তু তাকে মানে মুখে বলতে হবে না। দিস ইজ কাইন্ড অফ মানে ফিজিক্যাল, মানে কি বলবো, কালচারাল কনটেক্সট দেখেই বুঝতে পারবে। আপনি যদি জাপানে যান বা চায়নাতে যান, ওদের বাড়িঘর গুলোর কিন্তু একটা পার্টিকুলার প্যাটার্ন আছে। ঠিক আছে, আপনি যদি মানে চাইনিজ মুভি বা জাপানিজ মুভিগুলো দেখেন, বিশেষ করে চাইনিজ মুভিগুলো দেখবেন যে তাদের বাড়ির যে চালটা থাকে একটু কেমন জানি কার্ভ করা থাকে। মানে আপনি কিন্তু দেখেই বুঝবেন যে এটা একটা মানে চাইনিজ, মানে চায়নাতে একটা চাইনিজ মানুষের বাড়ি। তো এই ধরনের যে ফিজিক্যাল কিউ গুলো আছে বা এই ধরনের যে স্টিমুলি গুলা, যেমন জাপানিজ বা চাইনিজ হচ্ছে তাদের যে প্রোগ্রাম গুলো হয়, ওই প্রোগ্রাম গুলো তারা এক ধরনের স্পেশাল গাউন পরে, দেখবেন যে কেমন জানি একটা গাউন টাইপের পরে। ওই ধরনের গাউন দেখলেই কিন্তু একটা চাইনিজ বা জাপানিজ পিপল বুঝতে পারবে যে এটা একটা উৎসবের অংশ। হয়তো আমি বুঝবো না যে এটা মানে কোন উৎসবের অংশ বা তারা আসলে কেন এই ধরনের ড্রেস আপ করছে। বাট সেম কাজের একটা মানুষ কিন্তু বুঝতে পারবে যে এই ধরনের ড্রেস, মানে ড্রেস আপের কারণ হচ্ছে এইটা। ঠিক আছে, তো এই ধরনের মানে এগুলো হচ্ছে কালচারাল কনটেক্সট। মানে আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার সেম কালচারের একটা মানুষের আসলে বাসায় কি প্রোগ্রাম চলতেছে বা সে আসলে কি সেলিব্রেট করতেছে, কাউকে মুখে বলতে হবে না আপনাকে। আচ্ছা, হাই কনটেক্সট কালচার মানে যেই কালচারাল কনটেক্সট গুলো হচ্ছে অনেক হাই, মানে যাদের এরকম ফিজিক্যাল কিউ বা এনভায়রনমেন্টাল স্টিমুলি গুলো অনেক বেশি সমৃদ্ধ, এরকম কয়েকটা মানে দেশ বা জাতি আছে, যেমন জাপানিজ কালচার, চাইনিজ কালচার, অ্যারাবিক কালচার, গ্রিক কালচার, মেক্সিকান, স্প্যানিশ। এদের কালচার হচ্ছে অনেক বেশি সমৃদ্ধ বা এদের কালচারাল কনটেক্সট অনেক বেশি স্ট্রং, টেন্ড টু রিলাই লেস অন ভার্বাল কমিউনিকেশন, এই যে দেখেন, and more on the context of non-verbal action and environmental setting to convey meaning. তার মানে এরা হচ্ছে কোন একটা প্রোগ্রাম বা কোন একটা কালচারাল সেলিব্রেশন করতে গেলে তারা কিন্তু ভার্বাল কমিউনিকেশনের উপর অত একটা ফোকাস বা অত একটা জোর দেয় না। তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন বা কালচারাল কনটেক্সটে ইম্পর্টেন্ট। মানে আপনি জাপান, চায়না বা মানে কি বলবো, আরাবিয়ান কান্ট্রি বা গ্রিক, মেক্সিকো এই দেশগুলোতে যান, তাদের কোনো প্রোগ্রাম হইলে তারা কিন্তু মানে ঢাকঢোল পিটায় বলবে না যে আমরা এই প্রোগ্রাম করতেছি। আপনি তাদের এনভায়রনমেন্টাল সেট আপ বা আপনি তাদের ফিজিক্যাল কিউ যেগুলো আছে, তাদের ডেকোরেশন, এই জিনিসগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে হোয়াট কাইন্ড অফ প্রোগ্রামস আর গোয়িং অন at that particular location, অথবা হোয়াট কাইন্ড অফ সেলিব্রেশন দে আর ডুইং। মানে দিস ক্যান বি আন্ডারস্ট্যান্ড বাই অবজার্ভিং দ্য physical patterns or the environmental settings or the decorations of their program, because their cultural context is very high. তাহলে লো কনটেক্সট কালচার কোনগুলা? লো কনটেক্সট কালচার হচ্ছে যেই ধরনের কালচার গুলা হচ্ছে, মনে করেন যে এই ফিজিক্যাল কিউ বা এনভায়রনমেন্টাল স্টিমুলের উপর লেস ডিপেন্ড করে, বাট দে রিলাই মোর অন ভার্বাল কমিউনিকেশন। তারা ভার্বালি বেশি আপনার মানে ভার্বালি হচ্ছে বেশি কমিউনিকেট করতে চায় বা তারা হচ্ছে ভার্বাল কমিউনিকেশনের উপর বেশি এমফেসাইজ করে। জার্মান, স্ক্যান্ডিনেভিয়ান, নর্থ আমেরিকান, ইংলিশ, ফ্রেঞ্চ। আপনি আমেরিকাতে যান, মনে করেন তারা হচ্ছে ক্রিসমাস সেলিব্রেট করতেছে, দেখবেন মানে ওইখানে ক্রিসমাসের মধ্যে, হ্যাঁ অবভিয়াসলি তাদের বাসার মধ্যে একটা এরকম ক্রিসমাস ট্রি থাকে, যেটা একটা ফিজিক্যাল কিউ, যেটা দেখে বোঝা যাবে যে তারা ক্রিসমাস সেলিব্রেট করতেছে। বাট তারা কি হ্যালোইন ট্যালোইন কি সব সেলিব্রেট করে? বাট তারা কিন্তু ভার্বালি দেখবেন যে পেপার টেপারে বা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে এরকম অনেকবার বলে যে ক্রিসমাস আসতেছে, এই প্রোগ্রাম হবে, বা হ্যালোইন আসতেছে, এই প্রোগ্রাম গুলো হবে। মানে তারা ভার্বালি হচ্ছে বেশি মানে জিনিসটাকে প্রচার করে বা অ্যাডভার্টাইজ করে, কারণ তাদের কালচারাল কন্টেক্সট গুলো হচ্ছে লো। তো লো এন্ড হাই কন্টেক্সট কালচারের মধ্যে পার্থক্য আছে। দেখেন যে লো কন্টেক্সট কালচারের মধ্যে হচ্ছে তারা রিটেন ওয়ার্ড এই জিনিসটাকে বেশি প্রাধান্য দেয়। তার মানে হচ্ছে কোনো কিছু লিখিত থাকা লাগবে, মানে কারো মুখের কথা তারা পাত্তা দেয় না। রিটেন এগ্রিমেন্ট এস বাইন্ডিং, তারা হচ্ছে রিটেন এগ্রিমেন্ট বা চুক্তিপত্র বেশি মানে ফোকাস করতে চায়।
মানে আমি মনে করেন আপনার কাছে ওয়াদা করলাম যে আমি কালকে আপনার কাছে দাওয়াত খেতে আসবো, আমাদের কালচারাল কন্টেক্সট যদি হাই হইতো তাহলে কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করতেন, যেটা মানে জাপান চায়না এই দেশগুলোতে হয়। মানে কেউ যদি কারোর কাছে কোনো একটা অঙ্গীকার করে বা কোনো একটা ওয়াদা করে, তারা সেটা চেষ্টা করে রাখার জন্য এবং একজন একজনকে বিশ্বাস করে। বাট লো কন্টেক্সট ভ্যালুস বা লো কন্টেক্সট কালচারে কি হয়, যে কারো মুখের কথার কোনো দাম নাই, তারা হচ্ছে সবকিছু লিখিত দলিল আকারে চায়, স্ট্রিক্ট অ্যাডহারেন্স টু দ্য ল, এবং তারা হচ্ছে তাদের দেশের শান্তি শৃঙ্খলা বা নিয়ম কানুন বজায় রাখার জন্য আইন কানুনের প্রতি অনেক বেশি মানে কঠোর থাকে। কারণ তাদের মানে স্বাভাবিক, আপনি অপরাধ বেশি হয় কোন দেশগুলোতে? আমেরিকাতে অপরাধ বেশি হয় নাকি চায়না জাপানে অপরাধ বেশি হয় বলেন তো? স্যার স্যার আমেরিকাতেই তো আমেরিকা হয়। স্যার। আমেরিকাতে অপরাধ বেশি হয়। কারণ কি? তাদের কালচারাল কনটেক্সট লো, তাদের একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ কম। তারা যদি কেউ কারোর সাথে কোনো ওয়াদা করে, দেখা যাচ্ছে যে ওয়াদা রাখতেছে না, তারা হচ্ছে লিখিত দলিল বা মানে এরকম ডকুমেন্টের প্রতি বেশি ডিপেন্ডেন্ট। এইগুলো হচ্ছে লো কনটেক্সট কালচারের বা লো কনটেক্সট ভ্যালুর বৈশিষ্ট্য। ঠিক আছে? আর হাই কনটেক্সট ভ্যালু কি হবে? লেস এমফেসিস অন রিটেন ওয়ার্ড, মানে আপনি লিখিত দলিলের প্রতি আপনার গুরুত্ব কম থাকবে, আপনি আরেকজনের কথা বিশ্বাস করবেন। পার্সোনাল প্লেজেস মোর ইম্পর্টেন্ট দেন কন্ট্রাক্টস, মানে কারোর সাথে চুক্তির চাইতে আপনি যদি কারোর সাথে ভার্বালি মানে প্লেস মানে হচ্ছে ওয়াদা করা বা অঙ্গীকার করা, যদি অঙ্গীকার করেন ওইটার গুরুত্ব আপনার কাছে বেশি। ঠিক আছে? মানে কন্ট্রাক্টের চাইতে পার্সোনাল প্লেজের গুরুত্ব বেশি। মোর ফ্লেক্সিবিলিটি উইথ দ্য ল, মানে এই ধরনের কান্ট্রি গুলোতে হচ্ছে ল একটু শিথিল থাকে। কারণ মানুষজন জানে যে তারা আসলে এমনিতেই কোনো রকমের মানে অন্যায়, চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তা এগুলা কম করে। সো তাদের দেশে ল একটু শিথিল। বাট বাইরের দেশে, আমেরিকার কথা যদি চিন্তা করেন, ওই দেশে ছিনতাই, রাহাজানি এগুলো বেশি হয়। তো তাদেরকে কন্ট্রোল করতে হইলে বা ওইসব দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হইলে আপনার ল অনেক বেশি স্ট্রিক্ট হইতে হবে এবং অনেক বেশি স্ট্রিক্টলি ওই ল গুলা ফলো করতে হবে। এই হচ্ছে লো কনটেক্সট এবং হাই কনটেক্সট কালচারের মধ্যে একটা বেসিক পার্থক্য। আচ্ছা, এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট স্লাইড, যে এথনোসেন্ট্রিজম ভার্সেস স্টেরিওটাইপিং। এই দুইটা টার্ম একটু মানে বিদঘুটে বা খটমটে মনে হচ্ছে, বাট জিনিসগুলা খুবই নর্মাল। এথনোসেন্ট্রিজম মানে হচ্ছে যে ইজ দ্য বিলিভ দ্যাট ওয়ান্স ওন কালচারাল ব্যাকগ্রাউন্ড ইজ সুপিরিয়র। আমরা তো এখন এখানে যারা ক্লাস করতেছি, অপুর বাড়ি হচ্ছে চিটাগং, তারপরে ফাহিমের বাড়ি হচ্ছে কুমিল্লা। অপু মনে করতেছে চিটাগং এর মানুষ হচ্ছে সেরা, বেস্ট। আবার ফাহিম বলবেন যে না, কুমিল্লা সেরা, কুমিল্লার মতো ভালো শহর দুনিয়াতে একটাও নাই, মানে কুমিল্লার কালচার হচ্ছে বেস্ট। এথনোসেন্ট্রিজম মানে হচ্ছে যে মানে মানুষ তার নিজের কালচারাল ব্যাকগ্রাউন্ডকে বেস্ট মনে করবে বা সুপেরিয়র মনে করবে। এটা হচ্ছে এথনোসেন্ট্রিজম, মানে আমি মনে করব আমার কালচারই সেরা। আমি যে এলাকা থেকে বিলং করি, সাপোজ আমরা বাংলাদেশের মানুষ, আমরা যদি মনে করি বাংলাদেশের কালচার হচ্ছে বেস্ট কালচার পুরো দুনিয়াতে, তাহলে এটা হচ্ছে কাইন্ড অফ এথনোসেন্ট্রিজম। ঠিক আছে? আর স্টেরিওটাইপিং মানে হচ্ছে, স্টেরিওটাইপিং ইজ প্রিডিক্টিং ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার অন দ্য বেসিস অফ মেম্বারশিপ ইন এ গ্রুপ অর ক্লাস। মানে কেউ কোনো একটা কালচারের অংশ, আপনি ধরেই নিবেন যে ওই কালচারের মানুষজন যদি খারাপ হয় তাহলে সেও খারাপ, ওই কালচারের মানুষজন যদি ঘুষ খায় তাহলে সেও ঘুষ খাবে। সাপোজ খালেদ, খালেদ চিটং এর ছেলে। এখন আমরা যদি ধরেই নিই যে খালেদ চিটং এর ছেলে দেখে বিয়ের পরে হচ্ছে ও শ্বশুর বাড়ি থেকে ও গরু চাবে, তাহলে এটা কি? এটা হচ্ছে স্টেরিওটাইপিং। ও তো নাও চাইতে পারে, ও তো মানে বর্তমান যুগের ছেলে, ওর তো মূল্যবোধ স্ট্রং, ওর তো আত্মসম্মান বোধ বেশি। ও তো দেখা যেতে পারে, বলতে পারে যে না আমি কিছু মানে কোনো কিছু নিবো না, আমাকে কোনো কিছু দিলে আমি ফেরত দিয়ে দিব। এটাও তো করতে পারে। কিন্তু আপনারা কি করলেন? আপনারা যেটা করলেন যে ও চিটং এর ছেলে দেখে আপনারা ধরেই নিছেন যে ও হচ্ছে কি এই ধরনের কিছু নিবে। এটা হচ্ছে কি স্টেরিওটাইপিং। বোঝা গেছে? স্যার এইগুলোর একটাও তো ভালো না, একটু সেন্টিজম সিনিয়র টাইপিং। হ্যাঁ, কোনোটাই ভালো না। এখন খালেদ, আপনি কি মানে আমরা যদি আপনাকে স্টেরিওটাইপিং এর মধ্যে ফালাই দিই, আমরা কি আপনার সম্পর্কে সঠিক প্রেডিকশন করব নাকি ভুল প্রেডিকশন করব, কোনটা বলেন? মানে যে আমরা যদি ধরি যে আপনি এরকম নিবেন কিছু। খালেদের সম্ভবত অডিও কাজ করতেছে না। ও লিখছে, ও বাবা, সে লিখছে ভুল প্রেডিকশন হবে। অসুবিধা নেই, আপনারা যারা আছেন নিশ্চয়ই আপনাদেরকে খালেদ দাওয়াত দিবে, তখন আপনারা দেখেন আসলে কি করতেছে। ঠিক আছে? এই কথাগুলা এই যে বলতেছি, একটু লাইট টাইপের কথাবার্তা, এগুলোর কারণ হচ্ছে জিনিসগুলা বোরিং কথাবার্তা, মানে থিওরিটিক্যাল কথাবার্তা, বাট যেন আপনাদের জিনিসগুলা মানে মনে থাকে, যেন পরবর্তীতে পড়তে গেলে কষ্ট না হয়। এই জন্যই জাস্ট এইভাবে করে একটু মানে দুষ্টামি করে করে বলতেছে কথাগুলো। এথনোসেন্ট্রিজম কি জিনিস, স্টেরিওটাইপিং কি জিনিস, এগুলো মনে থাকবে না আশা করি। মানে খুব তাড়াতাড়ি ভুলবেন না জিনিসগুলো, যেহেতু একটু ফানি ওয়েতে পড়াচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে আজকে এতটুকুই থাক, কারণ একটু পর ক্যাম্পাস ওয়ানে যাওয়া লাগবে, ভিসি স্যারের সাথে একটা অ্যাড্রেস আছে আমাদের। আমি আমার স্লাইডটা ক্লোজ করি।
স্যার ভার্সিটি কত তারিখে খুলতে পারে স্যার? আজকে একটা আন্দাজ হবে আশা করি। মানে আজকে স্যার হয়তো এই সবকিছু নিয়ে আমাদের সাথে কথা বলবে ও যে মানে ইউনিভার্সিটি খুলতে হইলে কি কি ব্যবস্থা নেওয়া লাগতে পারে, বা আসলে ভ্যাকসিনেশনের কি কন্ডিশন। মানে আমি তো আপনাদের ব্যাচটা জানি, ফোর্টুর কি অবস্থা জানি, বাট আমি তো পুরো ইউনিভার্সিটির কি অবস্থা জানি না, বা সিভিলের অন্য ব্যাচগুলোর কথাও জানি না। বাট এটা তো আসলে ভিসি স্যাররা জানে। তো স্যাররা এই ব্যাপারগুলো নিয়ে হয়তো আমাদেরকে মানে কি করতে হবে গাইডলাইন দিবে আর কি, কারণ স্যার হয়তো ভার্সিটি খুলতে পারে। স্যার সেমিস্টার রেজিস্ট্রেশনের ব্যাপারে স্যার হেড স্যার বলছিল যে ট্রেজারার অফিসে কারোর সাথে যোগাযোগ করতে। এখন হ্যাঁ, স্যার আমার আব্বু স্যার 2 দিন ফোন দিছিল, ওনারা তো স্যার ফোন ধরে না কেউ ট্রেজারার অফিসে। মানে রেজিস্ট্রেশনের কি ব্যাপার, মানে কি লেট পেমেন্টের জন্য নাকি? জি স্যার, ওইটা স্যার লিখে দিতাম যে কত তারিখের মধ্যে কত টাকা পে করতে হবে লিখলে স্যার হ্যাঁ, অ্যাপ্লিকেশনের ব্যাপারটা স্যার। এখন স্যার হেড স্যার বলছিল ওইখানে নাকি ফোন দিলে ওনারা কিছু আনতাজ বা হেল্প করতে পারে। স্যার ওনারা তো ফোন ধরে না স্যার। হেল্প করতে পারে বলতে হচ্ছে আপনি যদি ফোন দিয়ে বলেন যে আমি এখন দিতে পারতেছি না, মানে আমি একটু পরে দিতে যাচ্ছি, তো জি স্যার। দেখবেন যে হয়তো ওনারা বলে দিবে যে আপনি এত তারিখের মধ্যে হচ্ছে এত টাকা দিলে ভালো হয়, এরকম কিছু একটা বলবে আপনাকে। কারণ আলটিমেটলি ডিপার্টমেন্ট থেকে মনে করেন হেডস্যার অ্যাপ্রুভ করার পরে ফাইনাল অ্যাপ্রুভাল দিবে হচ্ছে ট্রেজারার অফিস থেকে। এখন মনে করেন ডিপার্টমেন্টাল মানে হেডস্যার হচ্ছে অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিল ট্রেজারার অফিস, ট্রেজারার অফিস আটকায় দিল। তো আলটিমেটলি আটকায় কিন্তু ট্রেজারার অফিস থেকেই। ওই জি স্যার। জন্যই মানে একটু যদি ট্রেজারার অফিসে কথা বলতে পারতেন তাহলে হচ্ছে তারা আলটিমেটলি কত তারিখের মধ্যে কত টাকা পেমেন্ট করলে ঝামেলা করবে না এই জিনিসটা তারা এক্স্যাক্টলি আপনাকে বলতে পারবে। বুঝতেছেন? স্যার এই জন্যই তো স্যার হ্যাঁ, ওদেরকে ফোন দিছিলাম, ওরা তো ফোন ধরে না স্যার। আপনি মানে কার নাম্বারে ফোন দিচ্ছেন? স্যার এটা হচ্ছে ইকবাল মাহমুদ চৌধুরী। জি স্যার, জি স্যার, উনি রিং ধরে না, তাই স্যার ইন্টারেস্ট হারাই ফেলছি স্যার, ওনার কলই দিই না স্যার। স্যার অনেকবার কল দিছি, প্রথম দিন দিছে 5টা আর প্রতিদিন দিছি স্যার 3টা। কয়টার দিকে ফোন স্যার দিচ্ছেন? আমিও কল দিছিলাম স্যার আমি প্রথম দিন দিছিলাম স্যার 12টা থেকে 12টার দিকে, আর প্রতিদিন দিছিলাম স্যার 11টার পরে। আমি কি বলবো আসলে, আহ ফোন কেন ধরে না এটা কি বলবো, এটা এখন হয়তো তারা মানে স্যার আমি অ্যাপ্লিকেশন করছিলাম স্যার, ওইখানে আমি বলছিলাম যে আমার ডিউ ক্লিয়ার ছিল, বাট ওনারা পরবর্তীতে উনি আবার অ্যাপ্লিকেশনে রিপ্লাই দিল যে যে আমার নাকি এখনো ডিউ আছে পুরা। আমি ওনারা কল দিছিলাম, কলই রিসিভ করেন নাই স্যার। কি বলবো আসলে বুঝতেছি না। হ্যাঁ, আচ্ছা এখন আজকে স্যার ক্যাম্পাস এখন লাঞ্চ স্যার করে আমি কালকে স্যার এই কথাটা স্যার দীপ্ত স্যারকে বলছিলাম স্যার, বুঝলা ফেলছিলাম। দীপ্ত স্যার বলছে স্যার আপনি নাকি হেড স্যার বলে নাকি হেড স্যার ওনারে ফোন দিয়ে বইলা দিবে যে কল ধরার জন্য। সেটা তো দীপ্ত স্যারও বলতে পারে চাইলে, আমার জি বলতে হবে এমন তো কোনো কথা নাই। আমিও বলতে পারি সরাসরি, আমি ক্যাম্পাস মানে যদি যাই আমি কথা বলবো। জি স্যার, স্যার উনি তো একবারই ফোন ধরে না স্যার, ইকবাল মাহমুদ চৌধুরী হ্যাঁ, উনি। হ্যাঁ, আচ্ছা আমি কথা বলবো, ঠিক আছে। আচ্ছা রোল নাম্বার 1 কি আছেন? খালেদ, ও ও ইয়াতে বাসে। রোল নাম্বার 2 আছেন অয়ন। ও অয়ন তো আসছে, সে ক্লাস করে নাই, সে কেন জানি আসছে। রোল নাম্বার 3 শিমুল আছেন? শিমুল নাই, শিমুল মনে হয় কুমিল্লা আসছে, এরকম কিছু একটা বলছিল গতকালকে। খালেদও মনে হয় বলছিল। আচ্ছা রোল নাম্বার 4 আছেন জ্যোৎস্না? জি স্যার। 5, Yes, sir. 6, বিহান? স্যার আসি স্যার। 7, 7, 9, 9 আছেন? জি স্যার। 10, জি স্যার। 11, ইয়েস স্যার। 13, 13, স্যার। 12 আছেন? জি স্যার। রোল নাম্বার 003 আছেন? জি স্যার। ঠিক আছে, ওকে। আমাদের ক্লাস তাইলে আজকে এখানে শেষ। আজকে ট্রান্সপোর্টেশন ক্লাসটা তো নিতে পারিনি, বাট ইনশাল্লাহ পরের ক্লাসগুলো আর মিস হবে না। আজকের ক্লাসটা একটু মিস হয়ে গেছে সকালবেলা। ওকে, ভালো থাকেন সবাই, খোদা হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।